গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ১৬ খ। আপনাদের একটা কথা বলি, আমি ১৬ নাম্বারের ইউটিউবে পোস্ট করছিলাম। বেশি রোমান্টিক থাকার কারণে ইউটিউবে ডিলেট করে দিচ্ছে পোস্ট, আর ৭ দিনের জন্য স্ট্রাইক দিয়ে দিচ্ছে, যার জন্য ৭ দিন কোনো গল্প পোস্ট করতে পারলাম না। তাই ১৬ নাম্বারের আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করছি, আর আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। ঋত্য ক্যাসেলের বিশাল করিডোর পেরিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছিল ঋত্বিক। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সে এখন সম্পূর্ণ সতেজ। পরনে কেবল একটা নেভি ব্লু ট্রাউজার, ভেজা সিল্কি চুলগুলো থেকে তখনও ২-১ ফোঁটা জলের বিন্দু তার চওড়া উন্মুক্ত কাঁধে এসে পড়ছে। আর সেই কাঁধেরই একপাশে রাজকীয় ভঙ্গিতে বসে আছে মিস ক্লিওপেট্রা। ঋত্বিকের শাসনের পর সে কিছুটা শান্ত হয়েছে। ঋত্বিকের নীলবাদামি চোখের মণির মতোই ক্লিওপেট্রার চোখ দুটোও যেন চারপাশের নিস্তব্ধতা মেপে মেপে নিচ্ছে। নিচে নেমে আসতেই ঋত্বিকের কানে এলো কিচেন থেকে ভেসে আসা বাসনের মৃদু ঠুনঠুন শব্দ। সে ওখানেই নিজের কদম জোড়া থামিয়ে দিল। দূর থেকে কিচেনের ভেতরের দৃশ্যটা নজরে পড়তেই ঋত্বিকের চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে তীব্র কামনায় সংকুচিত হল। ভেতরের আবহাওয়াটা এক নিমেষেই যেন ১০০ ডিগ্রিতে পৌঁছে গেল। ওরা কিচেনের স্ল্যাবের সামনে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর মুখে কাজ করছে। তবে সবচেয়ে মোহনীয় আর মারাত্মক ব্যাপার হল, মেয়েটার শরীরে কেবল ঋত্বিকের সেই ধবধবে সাদা ওভারসাইজড কটন শার্টটা জড়িয়ে আছে। শার্টের উপরিভাগের ৩টে বোতাম খোলা থাকায় তার ফর্সা কলারবোন আর গলার ভাঁজে রাতের দেওয়া গভীর বেগুনি রঙের কামড়ের দাগগুলো সকালের আলোয় দগদগ করছে। উরুর মাঝামাঝি অবধি নেমে আসা শার্টের নিচ থেকে তার ফর্সা, মসৃণ পা দুটো সম্পূর্ণ উন্মুক্ত। ভেজা চুলগুলো পিঠের উপর আলগা একটা খোপা করে রাখা, যেখান থেকে ২-১ ফোঁটা জল শার্টের সুতি কাপড়টাকে ভিজিয়ে শরীরের সাথে লেপ্টে দিয়েছে। তার এমন এলোমেলো রূপে ঋত্বিক যেন এক নিমেষেই নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে পাগল হয়ে উঠল। ভেতরের পুরুষালী পশুটা চাদর ছেড়ে আবার চড়াও হতে চাইল। তবে অত্যন্ত ক্ষুরধার মগজের অধিকারী ঋত্বিক স্যানাল জোরপূর্বক নিজের অবাধ্য নিঃশ্বাসটাকে নিয়ন্ত্রণে আনল। ঠোঁটের কোণে এক চিলতে ক্রূর, অথচ জান্তব হাসি ফুটিয়ে সে কাঁধ থেকে ক্লিওপেট্রাকে আলতো করে নামিয়ে লিভিং রুমের নরম সোফায় বসিয়ে দিল। পাশে থাকা জার থেকে খানিকটা ক্যাটফুড বাটিতে ঢেলে দিয়ে ফিসফিস করে বলল, এনজয় ইয়োর মিল, ক্লিও। আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাইন খে। এরপরই ঋত্বিকের মাপা কদমগুলো নিঃশব্দে এগোতে লাগল কিচেনের দিকে। ওরা অভিমানে ও রাগে নিজের মেজাজ চুটিয়ে রাখলেও ক্যাসেলের এই অপরিচিত কিচেন নিজে নিজেই খুঁজে সবকিছু বুঝে নিয়ে একদম একনিষ্ঠ আদর্শ বউয়ের মতো রান্নাবান্না গুছিয়ে নিচ্ছে, এই দৃশ্যটা ঋত্বিকের উন্মাদ হৃদয়ে এক অন্যরকম তৃপ্তির জন্ম দিল। মেয়েটা মুখে যতই বিষ ওগরাক, সে যে এখন সম্পূর্ণভাবে তারই সাম্রাজ্যের রানী, তা তার প্রতিটা কাজেই স্পষ্ট। ওরা মনোযোগ দিয়ে ফ্রাইং প্যানে অমলেট উল্টানোর চেষ্টা করছে। ঠিক তখনই আচমকা এক জোড়া শক্ত, ইস্পাতকঠিন নগ্ন বাহু পেছন থেকে এসে তার সরু কোমরটাকে সজোরে পেঁচিয়ে ধরল। পিঠের উপর আছড়ে পড়ল ঋত্বিকের ভেজা উন্মুক্ত বুক। তার ভেজা চুলের ঠান্ডা জলের স্পর্শ ওরার ঘাড়ে লাগতেই ওরা শিউরে উঠে হাতের চামচটা ফেলে দিল। ঋত্বিকের করা পুরুষালী পারফিউমের গন্ধ নাকে আসতেই ওরা নিজের শরীর শক্ত করে তীব্র রাগে ও অভিমানে গা ছাড়া দেওয়ার চেষ্টা করল। কনুই দিয়ে ঋত্বিকের শক্ত বুকে ধাক্কা মেরে কাঁদো কাঁদো অথচ তীব্র স্বরে বলল, ছাড়ুন আমায়। অসভ্য লোক একটা, সারাক্ষণ শুধু গায়ের উপর পড়া। সরুন বলছি আমার উপর থেকে। কিন্তু ঋত্বিককে সরানো তো দূর, ওরার এই ছটফটানিতে তার কোমরের উপর ঋত্বিকের হাতের পেশন এক ধাক্কায় আরও ১০ গুণ বেড়ে গেল। ঋত্বিক তাকে এক প্রকার শূন্যে তুলে নিজের শক্ত শরীরের সাথে একদম লেপ্টে নিল, যেন কাপড়ের সামান্য ব্যবধানটুকুও সে সহ্য করতে পারছে না। নিজের ধারালো চিবুকটা ওরার কাঁধে গেড়ে দিয়ে তার কানের লতিটা ও ঠোঁটের কোণ নিজের দাঁত দিয়ে আলতো চেপে ধরে হাস্কি কণ্ঠে ফিসফিসাল, উহু, নো বেইবি। এত ছটফট করিস না। তুই যত বেশি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবি, আমি তোকে ততটা গভীরে টেনে নেব। অ্যান্ড আই টোল্ড ইউ বিফোর, আই ওন ইউ, প্রেম। ওরার আগে হাঁপাতে হাঁপাতে নিজের মুখটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, এখন এসেছেন অধিকার দেখাতে? আপনার ওই বিড়াল আমাকে খামচে দিয়েছে, আর আপনি সেখানে দাঁড়িয়ে হাসছিলেন? গতকালও যখন খামচি দিল, তখনও আপনি দোষটা আমাকেই দিয়েছিলেন। তো যান না আপনার প্রিয় বিড়ালের কাছে। আমার কাছে কি, হ্যাঁ? এখন আবার কোনো মুখে এসেছেন আদর দেখাতে? যান এখান থেকে। ওহ, তো আমার জানবাচ্চাটা তাহলে বিড়ালের উপর অভিমান করে নিজের বরের উপর রাগ ঝাড়ছে, তাই তো? ঋত্বিক এক মুহূর্তেই ওরাকে নিজের দিকে ঘুরিয়ে কিচেনের মার্বেল স্ল্যাবের উপর বসিয়ে দিল।
ওরা কিছু বুঝে ওঠার আগেই হৃত্বিক তার দুই উরুর মাঝখানে নিজের শক্ত শরীরটা গেড়ে দাঁড়িয়ে তাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেল। হৃত্বিকের নীলবাদামি চোখের মণি দুটো এবার অরার ক্ষতবিক্ষত ঠোঁট আর শার্টের খোলা বোতামের নিচের উন্মুক্ত ত্বকে নিবদ্ধ হল। তার বড় বড় হাত দুটো অরার মসৃণ উরুর উপর চেপে বসে উপরের দিকে স্লাইড করতে লাগল। অরা ভয়ে ও এক তীব্র অবশ করা বৈদ্যুতিক শিহরণে চোখ দুটো বন্ধ করে হৃত্বিকের নগ্ন কাঁধের পেশিগুলো খামচে ধরল। কাঁপানো গলায় বলল, হৃত্বিক, না, এখানে নয়, প্লিজ। কেন নয় প্রেম? হৃত্বিক ধমকের সুরে বলল, অথচ আবারও চূড়ান্তকা মুখ গলায় আদেশ করল, লুক অ্যাট মি, চোখ খোল। অরা বাধ্য মেয়ের মতো কাঁপতে কাঁপতে চোখ মেলতেই দেখল হৃত্বিকের চোখে এক বন্য ক্ষুধা দাউদাউ করে জ্বলছে। হৃত্বিক অরার খামচে যাওয়া হাতটা নিজের মুখের সামনে এনে ক্লিওপেট্রার খামচে দেওয়া লালচে দাগগুলোর উপর নিজের উষ্ণ জিভ দিয়ে আলতো ছুঁয়ে দিল। তার জিভের সেই উষ্ণ ও কড়া ছোঁয়া অরার পুরো শরীরে এক মারাত্মক আলোড়ন সৃষ্টি করল। সে চোখমুখ খিচে নিল। হৃত্বিক হাত ছেড়ে দিয়ে অরার ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে হাসকি টোনে বলল, বেবি, এভাবে রাগ করলে হবে? তুই না আমার জান, আমার স্ট্রবেরি, আমার প্রেম পাখি। এত রাগ তো ভালো না, প্রেম আমার। অরা চোখমুখ রাগে লাল করে ফুপিয়ে বলল, রাগ করাটা কি স্বাভাবিক না? আমি তো আপনার বিড়ালকে আদর করতেই চেয়েছি, কিন্তু ও আমাকে একটুও পছন্দ করে না। ঠিক আছে, ও তো একটা বিড়াল, তাই কিছু বলেও লাভ নেই। কিন্তু আপনি তো আমাকেই দোষ দেন বারবার। হৃত্বিক অরার ঠোঁটে আলতো করে দুটো চুমু খেয়ে বলল, এই প্রেম, এভাবে রাগ করিস না প্লিজ। আই প্রমিজ আমি আর বকব না তোকে। আর দেখ, আমি ক্লিওপেট্রাকে ওর শাস্তি দিয়ে দিয়েছি। ওকে আজকে আর সারাদিন আমার কাছে আসতে দেব না। দেখবি, ও এমনিতেই ঠিক হয়ে গেছে গি। কথাটা শেষ করেই হৃত্বিক অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। অরা নিজেকে বুঝ দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি না হয় আপনার ক্লিওকে বিরক্ত করব না গি। হৃত্বিক তার কথা শুনে মুচকি হাসল। গুড গার্ল, এখন চুপচাপ সোফায় গিয়ে বস, আমি ব্রেকফাস্ট রেডি করছি গু। অরা ভ্রু কুচকে বলল, আপনি রান্না কেন করবেন? আমি তো করছি। হৃত্বিক ভ্রুকুটি করে বলল, কেন, আমি করলে কি কোনো সমস্যা? না, তা বলছি না। তাহলে? চুপচাপ আমার কথা শোন। আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসছি। অরা ভারী দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে পড়ল। কয়েক কদম এগিয়ে আবারও হৃত্বিকের কাছে ফিরে এল। হৃত্বিক উদম গায়েই রান্নাবান্না শুরু করে দিয়েছে। অরা পেছন থেকে সুপুরুষের এই বলিষ্ঠ দেহের দিকে তাকিয়ে সামান্য মুচকি মুচকি হাসল। ততক্ষণে পিছনে না তাকিয়েই হৃত্বিক বলল, প্রেম, এই মুহূর্তে প্লিজ আমার উপর উল্টাপাল্টা নজর দিস না। একটু পর ভার্সিটিতে যেতে হবে, হোটেল আর হোস্টেল থেকে তোর জিনিসপত্রগুলোও নিয়ে আসতে হবে গু। অরা পাশ থেকে মিনমিন করে বলল, আপনি তাহলে চলে যাবেন? সারাদিন একা একা থাকতে হবে আমায়? হৃত্বিক ভ্রুকুটি করে পাশে মুখ ফিরিয়ে তাকাল। কড়া গলায় জিজ্ঞেস করল, আমি থেকে গেলে কিন্তু আবারও গণ্ডগোল বেঁধে যাবে। এখন তোর শরীরের অবস্থাও খুব একটা ভালো না। নতুন করে কিছু করার আগে ভালোমতো রেস্ট নেওয়া প্রয়োজন। হৃত্বিকের ইঙ্গিত বুঝতে পেরে অরা চোখমুখ কুঁচকে বলল, অসভ্য লোক, সবসময় কি আপনার মাথায় ওসবি ঘুরপাক খায়? হৃত্বিক সামান্য হেসে বলল, যদি সত্যি বলতে বলিস, তবে হ্যাঁ। অরা চোখমুখ কুঁচকে বলল, আপনি এত অসভ্য কেন বলুন তো? আপনাকে আমি এতদিন উন্মাদ ভাবতাম, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি একটা। অরার কথা শেষ হতে না দিয়েই হৃত্বিক বলল, আমি যাই হই না কেন, আমি শুধু তোর। অরা দীর্ঘশ্বাস ফেলে আর কিছুই বলল না। ততক্ষণে তার মাথায় নতুন প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। অরা দ্বিধা না করে বলেই ফেল, হৃত্বিক, আমাকে একটা কথা সত্যি করে বলুন তো। গতরাতে আমাদের মাঝে যা কিছু হয়েছে তা তো আমাদের দুজনের জন্যই ফার্স্ট টাইম ছিল, তাই না? হৃত্বিক অকপটে জবাব দিল, অবশ্যই। এই নিয়ে আমার প্রতি কি তোর কোনো সন্দেহ আছে? সে ঘাড় ফিরিয়ে ভ্রু উঁচিয়ে তাকাতেই অরা থতমত খেয়ে গেল। অরা আমতা আমতা করে বলল, না, আমি তা বলছি না। কিন্তু গতরাতে আপনি যে বললেন আপনার ওসবে ভালো এক্সপেরিয়েন্স আছে। অরার কথার ইঙ্গিত বুঝে হৃত্বিক হুট করেই খেপে গেল। এক্সপেরিয়েন্সের কথা আমি কখন বলেছি স্টুপিড? না না, রাগ করবেন না। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে
এত ভনিতা না করে সরাসরি বললেই তো হয়। আমার লাইব্রেরিতে গিয়েছিলি নিশ্চয়? ওখানে একাডেমিক রেফারেন্স বুকস ছাড়াও আরও ডার্ক লিটারেচারের অহরহ বই আছে। স্বাভাবিকভাবেই একটু ধারণা তো থাকবেই, রাইট? ডার্ক লিটারেচার বলতে আপনি ওইসব নোংরা উপন্যাস পড়েন? ওরা নাকমুখ কুঁচকে বলে ফেল। ততক্ষণে ঋত্বিক দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করে প্লেটে সাজাতে শুরু করেছে। ওরার প্রশ্নের সাথে সাথে ঋত্বিক স্পাটে জবাব দিল। ওসবকে নোংরা বলতে নেই, স্টুপিড। বুঝতেই পারছিস ৩১টা বছর ধরে নিজেকে ফ্রেশ কন্ডিশনে রেখেছি, সেক্ষেত্রে মাইন্ড ফ্রেশ রাখতে মাঝে মধ্যে ওসব পড়তে হয় কি। ঋত্বিক প্লেট দুটো সাজিয়ে ডাইনিং এর দিকে একমনে এগিয়ে চল। পেছন থেকে ওরা তীব্র বিরক্তি নিয়ে বিড়বিড় করল। মাইন্ড ফ্রেশ না ছাই? ওসব পরেই তো আপনি নষ্ট হয়ে গেছেন। ঋত্বিক তার কথা শুনতে পেলেও আর তৎক্ষণাৎ কিছু বলল না, বরং প্রসঙ্গ ঘুরিয়ে কিছুটা ধমকের সুরে বলল, একা একা বকবক না করে চুপচাপ খাবারটা খেয়ে নে। বেলা অনেক হয়েছে। আর হ্যাঁ, রাতে আমি রাইডে যাব। তুমি যাবি আমার সাথে? রাত করে বাইক রাইডের বিষয়টা ওরার কাছে প্রথম দিনেই অনেক চমৎকার লেগেছে। তাই আজকে ঋত্বিক নিজে প্রস্তাব দিচ্ছে বিধায় সে আর খুশি না হয়ে পারল না। কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ল বাইক রাইড ছাড়া উন্মাদ ঋত্বিকের স্পেশাল রাইডের কথা। এই লোক তো তাকে পেলে জায়গাস্থান রাতদিন সব ভুলতে বসে। তাই ওরা নিশ্চিত হতে বলতেই ফেল। যাব, কিন্তু আগে বলুন, গতরাতের মতো অমন কোনো পাগলামি করবেন না। ঋত্বিক প্লেট দুটো ডাইনিং এর উপর রেখে ওরার দিকে ফিরল। একগাল মুচকি হেসে বলল, উহুহো, একদম পাগলামি করব না। কিন্তু তোকেও এটা মাথায় রাখতে হবে যে তোর ঋত্য বউ পাগল মানুষ। বুয়ের খোলামেলা রূপ দেখে খুব একটা নিজেকে কন্ট্রোল করতে পারে না সে। এই যেমন এখনও পারছে না আগে। এই বলেই সে ওরার দিকে অদ্ভুত এক চোখের ইঙ্গিত ছুড়ল। ওরা নিজের দিকে তাকাতেই চমকে উঠল। খেয়ালেই ছিল না সে কার সামনে কি পড়ে আছে। কিন্তু এখন আর পালাবেই বা কোথায়? ততক্ষণে ঋত্বিক তাকে উদ্দেশ্য করে খানিকটা আদুরে গলায় ডেকে উঠল, প্রেম, এদিকে আয়, হাতে সময় কম। আমায় আবার যেতে হবে। আর হ্যাঁ, রাতে রেডি হয়ে থাকিস, আমি কিন্তু বেশি দেরি করব না গি। ওরাও আর কথা না বাড়াল না। চুপচাপ ঋত্বিকের কাছে যেতেই সে হুট করে ওরার হাতটা টেনে ধরে নিজের উরুর উপর বসিয়ে দিল। আরে আরে ঋত্বিক, এটা কি করছেন? ওরা চমকে উঠতেই সে তার মুখের কাছে খাবার তুলে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, যতদিন আমি তোর সাথে আছি ততদিন তোকে যেন এইটুকুও কষ্ট করতে না হয়। কিন্তু আমায় প্রমিস কর, তুই আমায় কখনো ছেড়ে যাবি না গ। ওরা বুঝতে পারল না ঋত্বিক বারবার এই কথা বলে কি বোঝাতে চায়। আনমনে খাবারটা মুখে তুলে নিয়ে গম্ভীর মুখে ঋত্বিককে জিজ্ঞাসা করল, আপনি সবসময় এটা কেন বলেন যে আমি আপনাকে ছেড়ে চলে যাব? এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাই না? বিশ্বাস করুন, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না গি। ঋত্বিক পেছন থেকে তার কাঁধে একটা চুমু খেয়ে গাম্ভীর্য বজায় রেখেই বলল, তুই চাইলেও আমাকে এবার আর ছেড়ে যেতে পারবি না। কারণ আমি তোকে যেতেই দেব না। তুই আমার শুধুই আমার গু। ঋত্বিকের কাণ্ডকারখানা দেখে ওরা সামান্য মুচকি হাসল। ঋত্বিক তাকে নিজের কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে আর সেও বাধ্য মেয়ের মতো খেয়ে চলেছে। কিন্তু একটা প্রশ্ন যেন কিছুতেই তাকে স্বস্তি দিচ্ছে না। এই ঋত্বিক আর তার গল্পটা হয়তো সবকিছুর থেকে আলাদা। ঋত্বিক তাকে এখনও তার সম্পর্কে কিছুই বলেছি, অথচ এখনই তার সবসময় মনে হয় ঋত্বিক অনেক আগে থেকেই শুধু তার, অনেক বেশি আপন কেউ। এই জন্যই হয়তো সে এতদিন এই উন্মাদটার থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে। কিন্তু এখন তো সে তার স্ত্রী। তাই এবার তো জানাই যেতে পারে, স্ত্রী হওয়ার পরও বারবার ঋত্বিক তাকে কেন সবসময় প্রেম বলে ডাকে। না, এবার একটা মোক্ষম সুযোগ বুঝে ঋত্বিকের এত উন্মাদনার সব কারণ জানতেই হবে তাকে। ঋত্বিক বলুক বা এড়িয়ে যাক, এবার সত্যিটা জানতেই হবে। ঋত্য ক্যাসেলের বিশাল ঘড়িতে তখন রাত ৮টার কাটা ছুঁই। নিস্তব্ধ স্থাপত্যের এই রাজকীয় প্রাসাদে এখন কেবল একটা চেনা অপেক্ষার প্রহর গুনছে ওরা। সকালের দিকেই ঋত্বিক বেরিয়ে গিয়েছিল হোস্টেল আর পুরনো হোটেল থেকে ওরার সমস্ত জিনিসপত্র আর লাগেজ নিয়ে আসার জন্য। যাওয়ার আগে কড়া গলায় বারণ করে গিয়েছিল সে না ফেরা অবধি ওরা যেন ক্যাসেলের মূল ফটকের বাইরে এক কদমও না বাড়ায়। পুরুষটার এই অতিঅধিকার বোধ আর খাঁচায় বন্দি করার বন্য প্রবণতা এখন আর ওরার বুকে ভয় ধরায় না, বরং এক অদ্ভুত, অবশ করা ভালোলাগার জন্ম দেয়। বিশাল ডাইনিং টেবিলের উপর সাজানো রয়েছে ধোয়া ওঠা গরম খাবার। ওরা নিজে দাঁড়িয়ে থেকে ক্যাসেলের কিচেন সামলেছে।
মেন্যুতে খুব বেশি জাঁকজমক না রাখলেও প্রতিটি পদে মিশে আছে একনিষ্ঠ এক স্ত্রীর হাতের ছোঁয়া। রান্না শেষ করেই ওরা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আলমারি হাতড়ে সে আবারও বেছে নীল হৃত্বিকের একটা সাদা রঙের ওভারসাইজড শার্ট আর সাথে একটা ডার্ক ব্লু স্কিনি জিন্স। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপটা দেখে ওরা নিজেই খানিকটা লজ্জিত হল। শার্টের হাতা দুটো কনুই অবধি গোটানো, আর গলার উপরের দুটো বোতাম খোলা থাকায় এখনও সেখানে হৃত্বিকের দেওয়া উন্মাদ ভালোবাসার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। নিজের অবাধ্য ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে সে অধীর আগ্রহে লিভিং রুমে এসে বসল। লিভিং রুমের আরেক সোফাতেই আবার ওরার মুখোমুখি হয়ে গম্ভীরভাবে বসে আছে ক্লিওপেট্রা। নিজের নীলবাদামি চোখ দুটো দিয়ে ওরার হ্যাজেল চোখ দুটোকে বিদ্ধ করছে সে। ওরাও যেন একই কাজ করছে, মুখ গম্ভীর করে। আজকে সারাটা দিন বাড়িতে একা রইলেও ক্লিওপেট্রার সাথে আর আগ বাড়িয়ে দেখা সাক্ষাৎ করা হয়নি ওরার। সময়মতো দুবার ক্লিওপেট্রাকে খাবার দিয়েছে আর যতটা পেরেছে দূরে দূরে থেকেছে। অন্যদিকে ক্লিওপেট্রাও যেন হৃত্বিকের কথা মেনে চলতেই ইচ্ছেকৃত আর ওরার সাথে সে দেখাও করেনি। করলেও একই ভঙ্গিতে মুখ ভার করে রেখেছে। যেন দুজনেই নির্বে প্রতিজ্ঞা করেছে এখন থেকে কেউ আর কারো ছায়াও মারাবে না। অথচ এখন আবার দুজনেই হৃত্বিকের অপেক্ষায় জন্মজন্মান্তরের শত্রুর মতো গম্ভীর ভঙ্গিতে মুখোমুখি বসে আছে। দুজনের অনেকক্ষণ অপেক্ষার পর ক্যাসেলের সদর দরজায় মৃদু আওয়াজ হল। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল হৃত্বিক। তার দুই হাতে ওরার দুটো লগেজ আর একটা বড় কার্টন। সকালে ভার্সিটির উদ্দেশ্যেই বেরিয়েছিল বলে পরনে তার কালো ওভারকোট আর ফর্মাল স্যুট। সারাদিনের ক্লান্তির পর তার সেই পুরুষদীপ্ত মুখাবয়বে কিছুটা রুক্ষতা খেলা করলেও লিভিং রুমে পা রাখতেই যখন তার নীলবাদামি চোখ দুটো ওরার উপর গিয়ে থমকাল, তখন সেই চোখের মণি দুটো এক নিমেষেই গা ও তৃষ্ণার্ত হয়ে উঠল। একই সাথে ক্লিওপেট্রা হতেও তার দৃষ্টি সরল না। একাকিত্বের জীবনে দুটো পাগলাটে অস্তিত্বকে তার জন্য এভাবে অপেক্ষা করতে দেখে সে মনে মনে কিছুটা খুশিই হল। হৃত্বিক হাতের লগেজগুলো একপাশে রেখে ধীর পায়ে ড্রয়িংরুমের দিকে এগিয়ে এল। কোথাও থেকে ফেরার পর সচরাচর ক্লিওপেট্রা তার জন্য উতলা হয়ে অপেক্ষা করে, আর সে বাড়ি ফিরতেই ক্লিওপেট্রা আদর পেতে তার কোলে নয়তো কাঁধে উঠে চড়ে বসে। কিন্তু আশ্চর্যজনকভাবে ক্লিওপেট্রা আজ শান্ত। যেন সে নিজেও দেখতে চাইছে হৃত্বিক তার আর ওরার মাঝ থেকে কাকে বেশি গুরুত্ব দেয়। অবুঝ এক প্রাণীর এমন বুঝদার কারবার দেখে হৃত্বিক নিজেও মহাজবালায় পড়ে গেছে। তার প্রেমেও তো কম না। বিড়ালের জন্য নিজের বরের সাথেই অভিমান করে বসে থাকে। হৃত্বিক হুট করে লিভিং রুমের মাঝে থেমে যাওয়ায় ওরা ভ্রু কুঁচকে হৃত্বিকের দৃষ্টি অনুসরণ করে ক্লিওপেট্রার দিকে তাকাল। ক্লিওপেট্রা গম্ভীর দৃষ্টিতে তাদের দুজনকেই দেখছে। বিষয়টার কিছুটা আন্দাজ করে ওরা গলা খাকি দিয়ে বলল, হৃত্বিক, আপনি চাইলে আপনার মিস ক্লিওপেট্রার কাছেই না হয় আগে যেতে পারেন। তিনি আপনার জন্য আমার চেয়েও বেশি আগ্রহে অপেক্ষা করছেন গি। ওরার কণ্ঠস্বর স্বাভাবিক শোনালেও কথাটার ধরন যে বাঁকা তা হৃত্বিক ঠিকই বুঝল। হৃত্বিক দুজনের দিকে একসাথে তাকিয়ে সামান্য মুচকি হাসল। এরই মাঝে আবার হুট করে ক্লিওপেট্রা কি যেন ভেবে নিজে থেকেই এক দূরে বাড়ির ভেতরের দিকে চলে গেল। তাকে চলে যেতে দেখে ওরা ভ্রুকুটি করে হৃত্বিককে জিজ্ঞেস করল, এটা কি হল? ও আপনার কাছে না গিয়ে হুট করে চলে গেল কেন? হৃত্বিক তার কথা শুনে শুষ্ক হেসে ওরার দিকে কিছুটা এগিয়ে এল। কপালের উপর ছড়িয়ে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল, কারণ ও বোঝে এই মুহূর্তে হৃত্বিকের তার চেয়ে বেশি কাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন কু। হৃত্বিকের কথা শুনে ওরা চোখ ছোট ছোট করে বলল, তার মানে বলতে চাচ্ছেন ও একটা বিড়াল হয়ে সব কিছু বোঝে আর আমি কিছুই বুঝি না? না, একদমই না। কারণ তুই তো সবসময় বেশি বুঝিস। ওরা গাল ফুলিয়ে ডাকল, হৃত্বিক, ইয়েস মাই পার্পেল। হৃত্বিক মুচকি হেসে এক ঝটকায় তাকে নিজের শক্ত বুকের সাথে লেপ্টে নিল। তার এক জোড়া বলিষ্ঠ বাহু ওরার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে ফেল। ওরার ঘাড়ে নিজের তপ্ত নিঃশ্বাস ছেড়ে হাস্কি কণ্ঠে বলল, আই মিসড ইউ প্রেম। মাত্র কয়েকটা ঘণ্টা তোকে ছাড়া কাটানোও যেন আমার জন্য একটা যুগের মতো কঠিন ছিল। ওরা হৃত্বিকের ব্ল্যাক কোটের কলারটা খামচে ধরে মৃদু হেসে বলল, হয়েছে আর বানিয়ে বানিয়ে মিষ্টি কথা বলতে হবে না। আগে ফ্রেশ হয়ে নিন, আমি ডাইনিংয়ে খাবার বেড়ে রেখেছি। একসাথে ডিনার করব। হৃত্বিক ওরার ঠোঁটে আলতো করে একটা কামড় বসিয়ে দিয়ে বলল, উহু, খাবার তো আমি পরে খাব। আমার আসল ক্ষুধা তো তোকে দেখে আরও বেড়ে গেল প্রেম। তুই কি প্রতিজ্ঞা করেছিস যে সারা জীবন আমার শার্ট পরেই আমাকে পাগল করবি?
অরা লজ্জায় লাল হয়ে ঋত্বিকের বুকে একটা মৃদু কিল মেরে বলল, উফ ঋত্বিক, আবার শুরু করেছেন? যান তো, ফ্রেশ হয়ে আসুন। দেরি হলে কিন্তু আমি একাই খেয়ে নেব। ডাইনিং টেবিলের আবহাওয়াটা ছিল ভীষণ শান্ত আর আদুরে। ঋত্বিক ফ্রেশ হয়ে একটা সাধারণ ধূসর রঙের টি শার্ট আর ব্যাগি প্যান্ট পরে ডাইনিংয়ে এসে বসল। অরা যখন পরম যত্নে তার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল, ঋত্বিক এক দৃষ্টিতে তার স্ত্রীর প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করছিল। খাবার মুখে তুলতেই ঋত্বিকের চোখে এক পরম তৃপ্তির আভাস ফুটে উঠল। টেস্ট ইজ অ্যামেজিং, বেবি। বুঝতে পারছি না, আমার এই উথালপাথাল জীবনে তুই আসার পর থেকে সব কেমন যেন গুছিয়ে যাচ্ছে গি। অরা ঋত্বিকের মুখোমুখি বসে খেতে খেতে তার দিকে তাকাল। এটাই হয়তো মোক্ষম সুযোগ। সে নিজের মনের ভেতরের জমে থাকা সেই গভীর প্রশ্নটা আর চেপে রাখতে পারল না। প্লেটের চামচটা নামিয়ে রেখে অত্যন্ত গম্ভীর সুরে আর্দ্র গলায় জিজ্ঞেস করল, ঋত্বিক, একটা কথা বলবেন? আপনি আমাকে সবসময় প্রেম বলে কেন ডাকেন? আমার নাম তো অরোরা। কিন্তু আপনার মুখে এই একটা শব্দ শুনলে মনে হয় এর পেছনে কোনো বিশাল রহস্য বা গল্প লুকিয়ে আছে। আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন? বলুন না প্লিজ। অরার প্রশ্নটা শেষ হতেই ডাইনিং রুমের ভেতরের আবহাওয়াটা আচমকা যেন জমে বরফ হয়ে গেল। ঋত্বিকের মুখের সেই চিলতে হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার নীলবাদামি চোখের মণি দুটো এক লহমায় গম্ভীর আর রহস্যময় হয়ে উঠল। সে হাতের খাবারটা শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে অরার দিকে তাকাল। তার সেই চাউনিতে এক তীব্র আধিপত্য আর এক অদ্ভুত উগ্রতা খেলা করে গেল। সে টেবিলের উপর ঝুঁকে এসে অরার একটা হাত নিজের শক্ত মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠস্বর এক ধাক্কায় বেশ কয়েক খাদ নেমে অত্যন্ত গম্ভীর ও ধারালো শোনাল। কিছু প্রশ্ন না তোলাই ভালো, প্রেম। তুই শুধু এতটুকুই জেনে রাখ, তুই আমার আদি এবং অন্ত। তুই আমার জীবনের সেই সত্য যাকে পাওয়ার জন্য আমি নিজের অস্তিত্ব অবধি বাজি রাখতে পারি। এর চেয়ে বেশি জানার চেষ্টা এখন করিস না। সময় হলে সব জানতে পারবি। এখন চুপচাপ খাওয়া শেষ কর, আমাদের রাইডে যেতে হবে গু। কিন্তু কিন্তু কি প্রেম আমার? রহস্যের কথা জানতে চাইছিস তো? তবে সেই রহস্যটা তো তোর নামের মাঝেই আবদ্ধ গু। ঋত্বিকের কথা শুনে অরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে? ঋত্বিক কিছুক্ষণ চুপ থাকার পর সামান্য মুচকি হেসে বলল, মেরুজ্যোতি বা অরোরা কিন্তু পৃথিবীর সব অক্ষাংশে সবার ভাগ্যে দেখা মেলে না। এর জন্য নির্দিষ্ট সময় আর সঠিক পরিবেশের অপেক্ষা করতে হয়। আমার এই অগোছালো বেপরোয়া জীবনে পুনরায় তোর আগমন ছিল ঠিক তেমনি এক বিরল ও অপ্রত্যাশিত ঘটনা। সাধারণ আলো যেখানে চেনা নিয়মে দিগন্ত ভাসায়, সেখানে আমার ব্যক্তিগত আকাশে তুই এক চিরন্তন রহস্যময় আলোকচ্ছটা, যা কেবল বিশেষ ভাগ্যেই অনুভূত হয়। আর সেই ভাগ্যবান হিসেবে আমি কেবল নিজেকেই বিবেচিত করছি, প্রেম আমার। ঋত্বিকের এই আকস্মিক গম্ভীর রূপ আর কথার ভেতরের সেই রহস্যময় ধমক অরাকে স্তব্ধ করে দিল। সে বুঝতে পারল ঋত্বিক ইচ্ছাকৃতভাবেই দেয়াল তুলে দিচ্ছে। কিন্তু এই দেয়ালের উপাশে যে একটা বিশাল ঝড় লুকিয়ে আছে তা সে স্পষ্ট টের পেল। অরা আর কথা বাড়াল না, নিঃশব্দে নিজের খাওয়া শেষ করল। কিন্তু ঋত্বিকের বলা কথায় তার এই পুনরায় আগমন, এই শব্দ দুটো ঠিকই তার মাথায় অবিরাম ভনভন করতে লাগল। কার কাছে গেলে সঠিক উত্তর পাবে সে? নাকি ঋত্বিকের জবাবের আশাতেই অপেক্ষা করবে? মিনসা আপু? সে কিছু জানে? অবশ্যই জানে। প্রথমবার যখন এ বাড়িতে সে নিজের পরিচয় দিল, তখন মিনসা অথবা ঋত্বিকের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে তার মায়ের নামটা। এসবের মাঝে কি কোনোভাবে তার মা নিজেই জড়িত? আশ্চর্য ব্যাপার। এসব কি ঘটছে তার সাথে? এত কিছু দিনের পর দিন ঘটে যাচ্ছে অথচ সে কিছুই জানার চেষ্টাটুকু অবধি করছে না। না, এবার আর তার সবকিছু ঠিক লাগছে না। তার পরিবারের কেউ কিছু জানে না, অথচ এখানে সে একজন উন্মাদকে স্বামী বানিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে। আগামীতে তার জীবনে কি ঘটতে চলছে এটাও সে জানে না। আদৌ কি সবকিছু ভালো হবে নাকি কোনো ঝড় এসে সবকিছু উলটপালট করে দিয়ে যাবে? কোনটা? গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।